গল্পের শুরুতে আমরা ডাল্টন রাসেল নামের একজন ব্যক্তিকে দেখি, যে একটা ছোট্ট জায়গায় বন্দি আছে, যেটা দেখতে একেবারে কারাগারের সেলের মতো। সে ক্যামেরার সামনে নিজের পরিচয় দেয় এবং জানায় কিছুদিন আগে সে খুব পারফেক্ট প্ল্যান করে একটি ব্যাংকে ডাকাতি করেছিল এবং এই ডাকাতিতে সে সফলও হয়। তবে এই ডাকাতি শুধু সে টাকার জন্য করেনি, নিজেকে প্রমাণ করার জন্য করেছিল। এবার কিভাবে, সেটা জানতে হলে তার পুরো কাহিনী আমাদের জানতে হবে। চলুন দেখা যাক সেদিনে সেই ব্যাংক ডাকাতির ঘটনা। একটি ভ্যান শহরের আলাদা আলাদা জায়গা থেকে কিছু মানুষকে পিক করে। তারা প্রত্যেকেই পেইন্টারের পোশাকে ছিল, এছাড়া মুখে মাস্ক পরে। গাড়িটি ম্যানহাটন ট্রাস্ট ব্যাংকের সামনে গিয়ে থামে। ব্যাংকের ভিতরে প্রচুর মানুষ তখন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। গাড়ি থেকে নেমে ডাল্টন রাসেল ব্যাংকের ভেতরে প্রবেশ করে। দেখা যায় তার হাতে দুটি টর্চ রয়েছে। সোজাসুজি এসে সামনের গেটে সিকিউরিটি ক্যামেরার দিকে টর্চটিকে ঘুরিয়ে দেয়। আসলে সেটা ছিল একটি ডিভাইস, যার কারণে সিকিউরিটি রুমে ক্যামেরা বন্ধ হতেই তার বাকি সাথীরা ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ভিতরে এসে প্রথমে তারা ব্যাংকের গেট বন্ধ করে। সিকিউরিটি গার্ডের কিছু বোঝার আগেই রাসেল তাকে গান পয়েন্টে নিয়ে ব্যাংকে ধোয়া গ্যাস ছড়িয়ে দেয়। এরপর ডাকাতরা সকলকে গান পয়েন্টে নিয়ে নিচে শুয়ে পড়তে বলে। ব্যাংকের ভিতরে ধোয়া বাইরে বেরোতেই একটি পুলিশের নজরে আসে। সে ভিতরে ঢোকার চেষ্টা করে, তবে তখনই ডাল্টন তাকে বন্দুক দেখায় এবং জানায় ভিতরে সকল কর্মচারী এবং সাধারণ মানুষকে তারা বন্দী বানিয়ে রেখেছে। পুলিশ যদি কোনো রকম ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে একে একে সকলেই মারা যাবে। সাথে সাথেই পুলিশ অফিসার ব্যাকআপের জন্য হেডকোয়ার্টারে ফোন করে, যার ফলে উচ্চপদস্থ অফিসাররা এই কেসের দায়িত্ব দেয় ডিটেকটিভ কিট এবং বিলকে, যারা এর আগেও এইরকম অনেক কেস খুব সহজেই সমাধান করেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ব্যাংকের কাছে পৌঁছে পরিস্থিতিকে বুঝে আশপাশের এলাকাটিকে ব্লক করে দেয়। ইতিমধ্যে ব্যাংকের মালিক আর্থারের কাছেও তার ব্যাংকে ডাকাতি হওয়ার খবর পৌঁছে গেছে। তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং দেশের বিখ্যাত এক ব্রোকার ম্যাডলিন হোয়াইটের সাথে দেখা করে। আর ব্রোকার তাদেরই বলা হয় যারা বড় বড় ডিল ফাইনাল করতে সাহায্য করে থাকে। আর্থার এই কেসটিকে তাকে সলভ করার দায়িত্ব দেয়। এই কাজে পুলিশ তাকে সাহায্য করবে। কারণ হলো ব্যাংকের ওই ব্রাঞ্চের একটি লকারে, মানে আর্থার কেসেরই কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। ম্যাডলিন সে সম্পর্কে জানতে চাইলে আর্থার শুধু এইটুকুই জানায় সেখানে তার পরিবারের কিছু সম্পত্তি রয়েছে। তবে ম্যাডলিনের সন্দেহ হয়, আসলে আর্থার চাইছিলেন না সেই লকার কোনো পুলিশের হাতে বা ওই ডাকাতদের হাতে লাগুক। তবে আর্থার ম্যাডলিনকে আশ্বাস দেয় সেই লকারে এমন কিছু নেই যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক। ম্যাডলিন তার কাজ করতে রাজি হয়। অন্যদিকে ব্যাংকের সামনে ডিটেকটিভ কিট এবং বিল পুলিশ ক্যাপ্টেন ড্যারিসের সাথে দেখা করে, যিনি এই কেসের ইনচার্জ ছিলেন। তার কাছ থেকে ডিটেকটিভ জানতে পারেন ব্যাংকের ভিতরে ঠিক কতজনকে হস্টেজ বানিয়ে রাখা হয়েছে এবং ঠিক কতজন ডাকাত রয়েছে তার সঠিক তথ্য তাদের কাছে নেই। কিন্তু যতটুকু তথ্য তাদের কাছে আছে সেটা নিয়েই তারা এই কেসের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। ইতিমধ্যে ব্যাংকের ভিতরে ডাকাতরা সকলকে নিচে সেফ রুমের কাছে নিয়ে যায়। ব্যাংকের কর্মী এবং বাকি বন্দীদের আলাদা করে। প্রত্যেকের কাছ থেকে তাদের মোবাইল ফোন, ব্যাগ, গাড়ির চাবি সবকিছুই দিয়ে দিতে বলে। সবাই তাদের জিনিসপত্র ব্যাগের মধ্যে দিয়ে দেয়, কিন্তু একজন কর্মী তাদেরকে জানায় তার মোবাইল সে বাড়িতেই ফেলে এসেছে। ডাল্টনের তার ওপর ভরসা হয় না। সে তাকে ভয় দেখিয়ে মোবাইলটি দিয়ে দিতে বলে, কিন্তু আবারও একই কথা বলাতে ডাল্টন কর্মীদের একটি ফোন থেকে যখনই সেই ব্যাংক কর্মীর ফোনে কল করে সেটি তার অফিসেই বেজে ওঠে। এটা দেখে ডাল্টন প্রচণ্ড রেগে যায় এবং ওই কর্মচারীকে খুবই খারাপভাবে মারধর করে, যেটা বাকি বন্দীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। তাদের কাছে আর যা কিছুই বাকি ছিল সবকিছুই তারা ভয়ে ডাকাতদের হাতে তুলে দেয়। একটি ছোট্ট বাচ্চা তার ভিডিও গেমটিকে দিতে গেলে ডাল্টন সেটিকে ফেরত দিয়ে দেয়। এরপর সে সকল বন্দীদের জেন্ডার অনুযায়ী ভাগ করে দেয়। সকলকে একই রকমের পোশাক এবং মাস্ক দেয় পরার জন্য, এবং ডাকাতরা ওই একই রকমের পোশাক পরে নেয় যাতে পুলিশের চোখে ফাঁকি দিতে পারে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ব্যাংক কর্মচারীর শরীর খারাপ হতে শুরু করে, তার হার্টের সমস্যা রয়েছে। ডাল্টন এবং তার সাথীরা ওই ব্যক্তিকে ছেড়ে দেয়, তবে কিছু গুরুত্বপূর্ণ কথা পুলিশকে জানিয়ে দিতে বলে। বাইরে আসা মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে, কারণ প্রত্যেকেরই একই পোশাক ছিল। বৃদ্ধ ব্যক্তি জানায় যদি পুলিশ কোনো রকম ভিতরে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা দুইজন দুইজন করে বন্দীদের মারতে শুরু করবে। ব্যাংকের ভিতরে ডাকাতরা সকল বন্দীদের ঘরে বন্ধ করে রাখে। এরপর তারা পুরো ব্যাংকটিকেই ঘুরে ঘুরে দেখতে শুরু করে। তারা ব্যাংকের লকার থেকে শুরু করে সবকিছু ঘুরে ঘুরে দেখার পর
একটি স্টোর রুমে এসে পৌঁছায়। স্টোর রুমটি দেখে রাসেল কেমন যেন খুবই খুশি হয়। আর এই স্টোর রুমে একটি রহস্য লুকিয়ে রয়েছে, কারণ এই স্টোর রুমটি ডাকাতির সাথে খুব ভালোভাবে জড়িত। কিছুক্ষণ পর একজন ডাকাতকে আমরা ব্যাংকের মেঝেতে গর্ত করতে দেখি। ইতিমধ্যে ড্যারিস ডিটেকটিভ কিথ ও বিলকে ওই বৃদ্ধ ব্যক্তিটি সম্পর্কে জানায়, যাকে কিছুক্ষণ আগেই ডাকাতরা ছেড়ে দিয়েছে। ওই বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে তারা জানতে পারে ব্যাংকের ভিতরে হয়তো 4 জন ডাকাত রয়েছে। এর থেকে বেশি কিছু সে জানে না। ক্যাপ্টেন ড্যারিস তাদেরকে জানায় ব্যাংকের সিকিউরিটি ক্যামেরার ভিডিও ফুটেজের অপেক্ষায় আছে তারা, হয়তো কিছু প্রমাণ এবং ব্যাংকের ভিতরের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে। এছাড়াও ডাকাতরা ব্যাংকের সকল ফোন কল তাদের দিকেই ফরওয়ার্ড করে রেখেছে, যাতে পুলিশ ছাড়া কেউই তাদের সাথে যোগাযোগ করতে না পারে। এই সব কিছু জানার পরেও ডিটেকটিভ কিথ কোনো রকম অ্যাকশন নেয় না। তারা ডাকাতদের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় ছিল, কারণ আসলে তারা বুঝতেই পারছিল না ডাকাতরা কি চায়। এইভাবে অনেকটা সময় কেটে যায়, তবে ডাকাতদের কোনো রকম ফোন কল আসে না, যার ফলে বাধ্য হয়েই ডিটেকটিভ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে ডাল্টন সঠিক সময়ের অপেক্ষা করছিল, যার কারণে সে তার ফোন ধরে না। ইতিমধ্যে ব্যাংকের বাইরে ডাকাতদের ভ্যানটিকে তারা পেয়ে যায়, যেটা চুরির ছিল। কিছুক্ষণের মধ্যেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাদের কাছে চলে আসে, তবে সেই ফুটেজ থেকেও তারা কিছুই জানতে পারে না, কারণ সেটা প্রথমেই খারাপ করে দেওয়া হয়েছিল। তখনই ব্যাংকের সামনে হইচই শুরু হয়ে যায়। ছুটে গিয়ে দেখে একজন বন্দীকে গলায় কিছু একটা ঝুলিয়ে তারা বাইরে পাঠিয়েছে। আসলে এই ব্যক্তি একজন ব্যাংকের কর্মী ছিল। প্রথমে পুলিশ তাকে ডাকাত ভেবে গ্রেপ্তার করে, হয়তো তার মধ্যে বম হতে পারে, কিন্তু সেটা পুলিশের জন্য একটি চিঠি ছিল। সেখানে লেখা ছিল তাদের 2টি বাস এবং একটি প্রাইভেট প্লেনের প্রয়োজন, তাও আবার 9টার মধ্যে। এছাড়া যদি তারা কোনো রকম চালাকি করার চেষ্টা করে, তাহলে পুরো ব্যাংককেই তারা বম দিয়ে উড়িয়ে দেবে। কিন্তু ডাকাতদের আসল উদ্দেশ্যটা কি, সেটা এখনও ডিটেকটিভরা বুঝতে পারে না। ওই ব্যাংক কর্মীর কাছ থেকে তারা জানতে পারে ভিতরে প্রায় 30 থেকে 40 জন বন্দী রয়েছে এবং ডাকাতরা কেউই আমেরিকান নয়, তারা নিজেদের মধ্যে অন্য ভাষায় কথা বলছে। অফিসাররা ডাকাতদের কথা মানতে রাজি হয় না, যতক্ষণ না ডাকাতদের হেড ডাল্টন তাদের সাথে যোগাযোগ না করে। ইতিমধ্যে ম্যাডলিন শহরের মেয়রের সাথে দেখা করে, যাতে তিনি অফিসারদের মিস ম্যাডলিনকে এই কেসকে সমাধান করতে সাহায্য করার জন্য বলতে পারেন। আর খুব সহজেই মেয়র রাজি হয়ে যায়, কারণ ব্যাংকের মালিক আর্থার কেস খুবই সম্মানীয় এবং ক্ষমতাশালী একজন ব্যক্তি ছিলেন। মেয়র তাকে ডিটেকটিভ কিথের সাথে দেখা করিয়ে এই কেসে সাহায্য করার কথা বলেন। প্রথমে কিথ রাজি হয় না, কারণ ম্যাডলিন কী কারণে এই কেসের সাথে যুক্ত হতে চায় সেটা তার কাছে পরিষ্কার হয় না। কিন্তু মেয়রের কথা তাকে মানতে হবে, না হলে এই চাকরি তাকে হারাতে হবে। এই ব্ল্যাকমেল শুনে সে ভয়ে সাহায্য করতে রাজি হয়ে যায়। ডিটেকটিভ এটা বুঝতে পারে না ম্যাডলিনের পিছনে কার হাত রয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ পর ব্যাংকের মালিক আর্থার সেখানে এসে পৌঁছায়। অফিসারদের কাছ থেকে ডাকাতদের দাবি শুনে সে খুবই খুশি হয়ে যায় এবং প্রাইভেট প্লেন ও বাস দেওয়াতেও একেবারেই রাজি হয়ে যায়। তার মনে হয় হয়তো ডাকাতরা শুধুমাত্র টাকার জন্যই ব্যাংকে ডাকাতি করেছে, তার লকার সুরক্ষিত আছে। আর্থারের এই কথা শুনে অফিসাররা তো একেবারেই অবাক। তার ব্যাংকে ডাকাতি হয়েছে, তবে সে খুশি কিভাবে হয়? তবে এই মুহূর্তে আর্থারকে সেখান থেকে যেতে বলে। এরই মধ্যে ডাকাতরা তাদেরকে আরও একটি চিঠি পাঠায়, যেখানে তারা ভিতরে বন্দি মানুষদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করতে বলে। এটাকে অফিসাররা একটি ভালো সুযোগ হিসেবে নেয়, কারণ খাবারের সাথে তারা এমন কিছু ডিভাইস ভিতরে পাঠাতে পারবে যার সাহায্যে ব্যাংকের ভিতরে হওয়া ডাকাতদের মধ্যে কথোপকথন তারা শুনতে পায়। তারা সিদ্ধান্ত নেয় পিৎজার মধ্যে করে তারা ট্রান্সমিটার পাঠাবে। যখন সবাই খাবার খেতে এক জায়গায় জড়ো হবে, ট্রান্সমিটারে তাদের ভয়েস রেকর্ড হয়ে যাবে। এদিকে ব্যাংকের মধ্যে একজন বন্দী বিরক্ত হয়ে তাদের কথা মানতে রাজি হয় না, যার ফলে একইভাবে তাকেও একটি ঘরে নিয়ে গিয়ে ডাল্টন খুবই খারাপভাবে মারে। তবে এখানে একটি বিষয় হলো, সে কাউকে গুলি করে হত্যা করে না, এবং এর কারণ কি সেটাও আমরা জানতে পারব। কিছুক্ষণের মধ্যেই খাবার পৌঁছে যেতেই ডিটেকটিভ সেই খাবার নিয়ে ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ায়। ডাল্টনকে সে নিজের পরিচয় দেয়। ডিটেকটিভ কিথ তার সাথে কথা বলতে চাইছিল। যদি সে তার ফোন রিসিভ করে, তাহলে তাদের আসল উদ্দেশ্যটা কি এবং তারা কি চায় সেটা জানতে পারবে তারা। কিন্তু ডাল্টন কোনো রকম কথা না বলেই খাবারগুলি নিয়ে ভিতরে চলে যায়। তবে তাদের প্ল্যান মতো খাবারের সাথে ট্রান্সমিটার ব্যাংকের ভিতরে চলে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ভিতর থেকে একটি ভয়েস রেকর্ড তাদের ডিভাইসে ধরা পড়ে, কিন্তু তাদের অডিও ডিভাইসে কোনো অন্য ভাষায় তারা শুনতে পায়। কিথের মনে হয় হয়তো এটা রাশিয়ান ভাষা,
কিন্তু ট্রান্সলেটরের কাছ থেকে জানতে পারে এটা কোনো অন্য ভাষা। শেষমেশ উপায় না পেয়ে তারা লাউডস্পিকারে ভয়েসটিকে চালাতে শুরু করে। হয়তো ভিড়ের মধ্যে থেকে বা রাস্তা চলতি কোনো মানুষ ভাষাটিকে চিনতে পারে। কিছুক্ষণ পর একজন মহিলা তাদেরকে জানায় এই ভাষা সে চেনে এবং এটা কে বলছে সেটাও সে বলে দিতে পারবে। এটা শুনে অফিসাররা খুবই খুশি হয়ে যায়, হয়তো অপরাধীর পরিচয় তারা জানতে পারবে। কিন্তু তাদের খুশি আবারও নিরাশায় পরিণত হয়ে যায়। আসলে এই ভাষাটি অ্যালবেনিয়ান ভাষা, তবে ডাকাতরা এই ভাষায় কথা বলছেই না। এটি হলো অ্যালবেনিয়ান এক কমিউনিস্ট প্রেসিডেন্টের অনেক বছর আগের স্পিচের রেকর্ড, যেটা এতক্ষণ অফিসাররা শুনছিল। তারা বুঝে যায় ডাকাতরা খুবই চালাক। তারা আগে থেকেই জানতো পুলিশ এই রকম ডিভাইস খাবারের সাথে ভিতরে পাঠিয়েছে, কিন্তু কিভাবে। তো এই কারণেই তারা ওই রেকর্ডটিকে তাদেরকে শোনায়, যাতে পুলিশকে বোকা বানাতে পারে। এদিকে ব্যাংকের ভিতরে ডাল্টন এক এক করে সব লকারগুলিকে চেক করতে থাকে, তবে সেখান থেকে সে কিছুই নেয় না। 392 নম্বরের একটি লকার তারা খুঁজে পায়, যেটার খোঁজ এতক্ষণ সে করছিল। লকারের ভিতরে একটি পুরনো কাগজ, ছোট ছোট ব্যাগে প্রচুর হিরে এবং অনেক দামি একটি আংটি ছিল। কিন্তু ডাল্টন শুধু ওই পুরনো কাগজটিকেই নেয়, এরপর লকারটিকে বন্ধ করে দেয়। এই কাগজেই এক রহস্য লুকিয়ে রয়েছে। এইভাবেই আরও বেশ কিছু সময় কেটে যায়। ডিটেকটিভ কিথ রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এবার অবশেষে সে ফোন ধরে, তবে তাদের কথোপকথনে কোনো রকম ফল হয় না, কারণ ডাল্টন তার একই কথা বারবারই বলে। যদি তারা কথা না মানে তাহলে সে বন্দীদের একে একে মারতে থাকবে। ডিটেকটিভ কিথের মনে হয় যদি তারা কোনোভাবে ডাকাতদের কাছ থেকে আরেকটু সময় বার করতে পারে তাহলে তারা হয়তো কিছু পরিকল্পনা করতে পারবে। এটা ভেবে সে রাসেলকে আবারও খাবার অফার করে। ডাল্টন তাদেরকে স্যান্ডউইচ পাঠাতে বলে। এতক্ষণ কথোপকথনের পর ডিটেকটিভ বুঝতে পারে ডাকাতরা এত বড় ব্যাংক ডাকাতির পরেও কেমন যেন শান্ত রয়েছে, যেন তারা জানে খুব সহজেই এখান থেকে পালাতে পারবে। অন্যদিকে বাকি ডাকাতরা কিছু বন্দীদের একটি রুম থেকে অন্য রুমে নিয়ে যায় এবং পুনরায় ওই রুম থেকে কিছুজনকে আরেকটি রুমে নিয়ে যায়। এই ফাঁকেই ডাকাতদের মধ্যে থেকে একজন একজন করে বন্দীদের সাথেই একই পোশাকে সেই ঘরে কিছু সময় কাটায়। আর এটা তারা এই কারণেই করে কারণ বন্দী থাকা সাধারণ মানুষরা যাতে এটাই ভাবে এরাও তাদের মতোই হয়তো কোনো ব্যাংকের কর্মী বা ব্যাংকের কাস্টমার। এরপর তারা স্টোর রুমে এসে গর্তটিকে পুরোপুরি বানিয়ে ফেলে। এইভাবেই সময় কেটে যায়। ডিটেকটিভ রাসেলকে কল করে এবং ম্যাডলিনের সাথে যোগাযোগ করিয়ে দেয়। ম্যাডলিন রাসেলকে তার পরিচয় দেয়, সে একজন ব্রোকার, হয়তো অফিসার এবং তাদের মধ্যে সমাধানের কিছু ব্যবস্থা সে করতে পারে, তবে এর জন্য তাদেরকে সামনাসামনি কথা বলতে হবে। রাসেল একবারেই মেনে যায়। রাতের অন্ধকারে রিপোর্টারদের চোখের আড়ালে ডিটেকটিভ কিথ তাকে ব্যাংকের গেটে ছেড়ে দেয়। ডাকাতরা ম্যাডলিনকে ভিতরে নিয়ে যায়। চারিদিকটা ভালোভাবে দেখার পর সে রাসেলের সম্মুখীন হয়। ম্যাডলিন রাসেলের সামনে একটি প্রস্তাব রাখে, যদি সে এই ব্যাংক থেকে একটি লকার তাকে দিয়ে দেয় এবং নিজে থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে তাহলে ম্যাডলিন তার সাজা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে প্রায় $2 মিলিয়ন দেওয়া হবে। তবে রাসেল জানতো ম্যাডলিন কার জন্য কাজ করছে এবং ওই লকারের ডকুমেন্টে কি আছে। এরপর রাসেল আর্থারের এক গোপন রহস্য তার সামনে তুলে ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্থার সুইস ব্যাংকে চাকরি করত এবং এই সময়ে সে নাৎসি পার্টির সাথে হাত মিলিয়ে নেয়। এরপর থেকেই তারা ইহুদিদের উপর অত্যাচার এবং লুটপাট শুরু করে। এইভাবে সে প্রচুর টাকার মালিক হয়ে যায়। পরে সে এই টাকা দিয়ে এই ব্যাংকের প্রতিষ্ঠা করেছে। বর্তমানে আর্থার ইহুদি এবং বাকি লোকেদের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের রক্তের বিনিময়ে সে এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, যার পুরো প্রমাণ ওই নথিপত্রে রয়েছে। এই কারণেই তার এটাই ভয় যে ওই নথিপত্র যেন অন্য কারোর হাতে না লাগে। ওই কাগজের বিনিময়ে ডাল্টন একটি চুক্তিতে আসে, যদি সেই ডাকাতিতে ধরা পড়ে তাহলে ওই কাগজের বিনিময়ে আর্থার তাকে জেল থেকে বার করতে সাহায্য করবে এবং ততদিন এই কাগজ তার কাছে সুরক্ষিতই থাকবে। ম্যাডলিন তার চুক্তিতে রাজি হয়ে বাইরে বেরিয়ে আসে, তবে ডিটেকটিভের জিজ্ঞাসা করাতে সে পুরো ব্যাপারটি তাকে খুলে বলে না, শুধু এইটুকুই জানায় ডাকাতদের সে একটি অফার দিয়েছে, যেটা নিয়ে চিন্তাভাবনা করার পর তারা জানাবে। তবে তারা খুবই চালাক। কিছু সময় ধরে অফিসাররা এই বিষয় নিয়েই আলোচনা করতে থাকে, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছায় না। ডিটেকটিভ কিথের মনে হয় এইভাবে বাইরে বসে থেকে কোনো সমাধানই হবে না, তাকে ব্যাংকের ভিতরে যেতে হবে। আসলে ডাকাতরা তাদের নানানভাবে ব্যস্ত রাখার চেষ্টা করছে,
যাতে আরও সময় তারা নিতে পারে। আবারও ডাল্টনের সাথে যোগাযোগ করা হয়। অফিসারের তরফ থেকে তাকে জানানো হয় যেমনটা সে বলেছে তার কথা মানা হবে, 2টি বাস এবং একটি পার্সোনাল প্লেন, তবে একটি শর্তে, যদি ডিটেকটিভকে ভিতরে বন্দি মানুষদের একবার দেখতে দেওয়া হয়। ডাল্টন তার কথায় রাজি হয়ে যায়। ডিটেকটিভকে গান পয়েন্টে রেখে ব্যাংকের ভিতরে ঢুকতে দেওয়া হয়। তাকে সকল বন্দীদের দেখানো হয় যাদের আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে। ডাকাত এবং বাকি বন্দীরা সবাই একই রকমের পোশাক পরে আছে, সকলেরই মুখে মুখোশ। তবে একটি ঘরে বন্দীদের মুখে কোনো রকম মুখোশ ছিল না, যার কারণও আমরা জানতে পারব। তো যাই হোক, ডাল্টন এবং ডিটেকটিভ এবার মুখোমুখি হয়। কথায় কথায় ডাল্টন খুবই আত্মবিশ্বাসের সাথে তাকে জানায় সেই ডাকাতিতে সফল হবে এবং পুলিশের চোখের সামনে দিয়েই ব্যাংকের মেন গেট দিয়েই বেরোবে। তবে পুলিশের কিছুই করার থাকবে না। এইভাবে কথা বলতে বলতে হঠাৎই গেটের কাছাকাছি আসা মাত্রই ডিটেকটিভ তার ওপর ঝাঁপিয়ে পড়ে, তার মুখোশটিকে খোলার চেষ্টা করে। কিন্তু সঠিক সময়ে অন্য একজন ডাকাত তাকে গান পয়েন্টে নিয়ে ব্যাংকের বাইরে বার করে দেয়, তবে গুলি চালায় না। এটা দেখে ম্যাডলিনের কথায় তার বিশ্বাস হয়ে যায় এই ডাকাতরা অপরাধী হলেও খুনি নয়। এরপর ডাল্টন স্টোর রুমে গিয়ে তার সাথীকে জিজ্ঞাসা করে এই কাজ করতে তার আর কতক্ষণ লাগবে, যার উত্তরে সে জানায় এখনও 2 থেকে 3 ঘন্টা। ডিটেকটিভ কিথের বিশ্বাস হয়ে যায় ডাকাতরা ভিতরে বন্দি মানুষদের কোনো ক্ষতি করবে না, তবে তাদের ডাকাতদের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে হবে। কিন্তু ডিটেকটিভের ভুল ধারণা ছিল। হঠাৎই ডাল্টনের কাছ থেকে কল আসে এবং তাদের ক্যামেরাটিকে ব্যাংকের জানালার দিকে ঘোরাতে বলে। এরপর যখনই তারা ক্যামেরাটিকে জানালার দিকে ঘোরায়, তারা দেখে ডাল্টন একজন বন্দীকে শ্যুট করে দেয়। এটা কিথের রাসেলের উপর আচমকা আক্রমণের কারণেই সে রেগে গিয়ে এই হত্যা করে। এই ঘটনাটি ডিটেকটিভের ব্যর্থতা হিসেবে ধরা হয় এবং এই অপারেশন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এই অপারেশনের দায়িত্ব নেয় ক্যাপ্টেন ড্যারিস। সে আর অপেক্ষা করতে চায় না, খুব দ্রুত তার টিমকে ব্যাংকের ভিতরে প্রবেশ করানোর পরিকল্পনা করতে থাকে। কিন্তু টিমকে ভিতরে প্রবেশ করানো খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। ভিতরে বন্দি মানুষদের কোনো রকম ক্ষতি যাতে না হয়, যার কারণে অফিসাররা রাবার বুলেটের ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তবে এই মিশনে যদি কোনো সাধারণ মানুষের মৃত্যু হয় বা মিশন বিফল হয়, তাহলে সম্পূর্ণ দোষারোপ ডিটেকটিভ কিথের উপর গিয়ে পড়বে। কিন্তু একটা ব্যাপার ডিটেকটিভের মাথায় ঘোরাফেরা করতে থাকে, পুলিশের প্রত্যেকটা পদক্ষেপ ডাকাতরা আগে থেকেই কিভাবে বুঝতে পারছে তার সন্দেহ হয় এবং ডাকাতদের পাঠানো সেই প্রথম বাক্সটিকে সে চেক করে, যেটায় তারা কিছু লিখে পাঠিয়েছিল, এবং এটা দেখার পর সে অবাক হয়ে যায়। এর মধ্যেই লুকানো আছে একটি ট্রান্সমিটার, যার ফলে ডাকাতরা প্রথম থেকেই তাদের সকল পদক্ষেপ আগে থেকেই জানতে পারছিল। তারা যে খুব তাড়াতাড়ি ব্যাংকের ভিতরে টিম নিয়ে প্রবেশ করবে সেটাও তারা আগে থেকেই জানত। সে দ্রুত ক্যাপ্টেন ড্যারিসকে এই মিশন বন্ধ করতে বলে, তার টিমকে পিছিয়ে আসার আদেশ দিতে বলে। কিন্তু ক্যাপ্টেন ড্যারিস তার পরিকল্পনা মতোই ব্যাংকে ঢোকার জন্য তৈরি হয়। তাদের সকল কথা এতক্ষণ ডাল্টন শুনছিল। সে দ্রুত তার সকল সাথীদের সতর্ক হতে বলে এবং পুরো ব্যাংকের ভিতরে স্মোক গ্রেনেড ছেড়ে দেয়। এরপর তারা সকল বন্দীদের বাইরে বার করে। ব্যাংকের মেন গেটে একটি বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকের বাইরে বার করতে শুরু করে। বন্দীদের সাথে সাথে ডাকাতরাও তাদের ছদ্মবেশে বেরিয়ে আসে। পুলিশ টিম তাদেরকে নিচে শুয়ে পড়তে বলে। এরপর একে একে সকলকে গ্রেপ্তার করে নেওয়া হয়। তবে সকলের মধ্যে ডাকাতদের চেনা খুবই মুশকিল ছিল, কারণ তারা আগে থেকেই পরিকল্পনা করে সকলকে একই রকমের পোশাক ও মাস্ক পরিয়ে রেখেছিল। পুলিশ টিম ধীরে ধীরে পজিশন নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। যদি কোনো ডেড বডি বা ডাকাত যদি থেকে থাকে, ব্যাংকের ভিতরে তারা প্রত্যেকটি রুম ভালোভাবে চেক করে। ব্যাংকের লকার এবং সেই স্টোর রুমটিকেও দেখে। সেখানে কোনো গর্ত বা সেখান থেকে পালানোর কোনো রকম চিহ্ন ছিল না। ডিটেকটিভ এবং ক্যাপ্টেনকে ভিতরে ডাকা হয়। তারাও দেখে প্রত্যেকটি লকার ঠিকঠাকই আছে, এমনকি টাকাও। কিছুক্ষণ পর তারা আরও কিছু দেখে অবাক হয়। ডাকাতদের সকল অস্ত্র আসল নয়, সেগুলি সবই খেলনা। এমনকি বন্দীদের মধ্যে একজনকে হত্যা করাটাও তাদের পরিকল্পনা ছিল। এর মানে ডাকাতরা বন্দীদের মধ্যেই রয়েছে। তবে ডাল্টনকে কোথাও দেখতে পায় না। তার বাকি সাথীদের বন্দীদের সাথে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তবে কোনো রকম প্রমাণ তারা পায় না, কারণ আসলেই তো ডাকাতদের তারা প্রথম থেকেই দেখেনি। যখন বন্দীদের এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাওয়া হতো, তখন ডাকাতদের মধ্যে থেকেই একজন একজন করে সেই বন্দীদের সাথেই সাধারণ মানুষ হিসেবে সেজে থাকত, যাতে তারা এটাই মনে করে এই ব্যক্তিকেও তাদের সাথেই বন্দি করে রাখা হয়েছে।
যখন ডিটেকটিভকে বন্দীদের দেখানোর জন্য ভিতরে নিয়ে যাওয়া হয় তখন একটি রুমে বন্দীদের মুখে কোনো মুখোশ ছিল না এবং এদের মধ্যেই ডাল্টন তার 2 জন সাথীকে বেঁধে রেখেছিল যাতে ডিটেকটিভদের তাদের উপর কোনো রকম সন্দেহই না হয়। শেষমেশ ডাকাতদের তারা খুঁজেই পায় না। অবশেষে উচ্চপদস্থ অফিসাররা ডিটেকটিভকে এই কেস বন্ধ করার আদেশ দেয়, কারণ ব্যাংক থেকে না কিছু চুরি হয়েছে না কেউ ধরা পড়েছে। ডিটেকটিভ এটা আশাই করেনি। সে তার অফিসারের কথায় খুশি হয় না। ব্যাংকের লকারগুলিকে সে আরও একবার ভালোভাবে চেক করে। তখনই তার নজর যায় 392 নম্বর ওই লকারটিতে, যার কোনো ডিটেলসই ব্যাংকের ডেটাবেসে ছিল না। সন্দেহবশত সে ম্যাডলিনের সাথে দেখা করে। সেই দিনের সকল কথোপকথন ডিটেকটিভ রেকর্ড করে রেখেছিল। মেয়র এবং ম্যাডলিন যে তাকে ব্ল্যাকমেল করেছিল সেটার প্রমাণ তার কাছে ছিল। তবে এই রেকর্ডিং সম্পর্কে সে কাউকে কিছু জানাবে না, কিন্তু এর পরিবর্তে ওই 392 নম্বর লকারের সকল রহস্য তাকে জানাতে হবে, যার ফলে বাধ্য হয়ে ম্যাডলিনকে সম্পূর্ণ ব্যাপারটি তাকে জানাতে হয় ওই কাগজে আসলে কি লেখা ছিল। কিছুদিন পর আর্থারের সাথে সে দেখা করে। তাকে জানায় ডিটেকটিভকে নিয়ে তার কোনো চিন্তা করার দরকার নেই। সেই ডকুমেন্ট কোনোভাবেই তাদের হাতে লাগবে না, সেগুলি এখনও ডাল্টনের কাছেই রয়েছে। যদি সে কোনোদিন ধরা পড়ে ওই ডকুমেন্টের পরিবর্তে আর্থার তাকে যেন জেল থেকে বার হতে সাহায্য করে। তবে সেই লকারে শুধু ওই ডকুমেন্টই ছিল না, ছিল প্রচুর হিরে এবং একটি দামি আংটি। ডাকাতরা শুধুমাত্র ডকুমেন্টের জন্যই ব্যাংকে ডাকাতি করেনি, করেছে ওই সকল হীরের জন্য, যার মূল্য ব্যাংকে থাকা টাকার থেকেও প্রচুর। ম্যাডলিন তার পাওনা টাকা নিয়ে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়। দেখানো হয় ডাল্টনকে। সে এখনও সেই ছোট্ট সেলের মধ্যেই বন্দী আছে, যেখান থেকে সে এই ডাকাতির সকল গল্প এতক্ষণ বলছিল, যে কিভাবে সে এই ছোট্ট জায়গায় বসে এত বড় ডাকাতিকে সফল করেছে। আর এই জায়গাটি কোথায় জানেন? ব্যাংকের ভিতরের ওই স্টোর রুম। সেখানে সেদিন তারা একটি ছোট্ট রুম বানাচ্ছিল, যেটা বানাতে আমরা তার সাথীদের দেখেছিলাম। তার হাতে আমরা ওই হিরেগুলিকে দেখতে পাই। ডাল্টন সেই দেওয়ালটিকে সরিয়ে বাইরে বেরিয়ে আসে। ডাকাতির পর থেকে সে এতদিন সেখানেই ছিল। সে নর্মাল একজন কাস্টমার হিসেবে ব্যাংক থেকে বাইরে বেরোতে থাকে। ইতিমধ্যে বাইরে তার সাথীরা তার জন্যই অপেক্ষা করছে। সেই মুহূর্তেই ডিটেকটিভরা কোর্টের অর্ডার অনুযায়ী ব্যাংকের লকারটিকে চেক করার জন্য ব্যাংকে এসে পৌঁছায়। ব্যাংকে ঢোকার সময় ডাল্টনের সাথে তাদের ধাক্কা লাগে। সে সরি বলে খুব সহজেই ব্যাংকের বাইরে বেরিয়ে আসে। ডিটেকটিভরা তাকে চিনতেই পারে না, কারণ তার চেহারা তো তারা আগে কোনোদিন দেখেনি। এরপর তারা ব্যাংকের ওই 392 নম্বর লকারটিকে খোলে, যার মধ্যে তারা ওই দামি আংটি এবং একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল, এই রিংটির পিছু করো। গাড়িতে তার সাথীরা জানতে পারে লকারে সে আংটিটি রেখে এসেছে। রাসেল জানায় একজন সঠিক ব্যক্তির হাতেই সে আংটিটিকে ছেড়ে এসেছে, যে এই আংটির মাধ্যমেই ব্যাংকের মালিক মানে আর্থার কেসকে তার উপযুক্ত সাজা দিতে পারবে। ডিটেকটিভ কিথ এবং বিল আংটিটি এবং ওই লকার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আর্থারের সাথে দেখা করে। আর্থারকে তারা জানায় সেদিন ম্যাডলিন তার কথা মতোই ডাকাতদের সাথে কোনো চুক্তি করেছিল, আর সে তার কথা মতোই কোনো জঘন্য গোপন রহস্যকে লুকাচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি এই আংটির দ্বারাই তারা খুঁজে বার করবে। কারণ বিশ্বযুদ্ধের সময় আর্থার এমন কিছু অপরাধ করেছিল যার সাজা তাকে এখন পেতে হবে। ডিটেকটিভ ম্যাডলিন হোয়াইট এবং মেয়রের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। তাদেরকে ডিটেকটিভ এই আংটিটি দেখায় এবং ওয়ার ক্রাইম অফিসের নম্বর দেয়, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অপরাধীদের সাজা দিয়ে থাকে। আর যেহেতু মেয়র এবং ম্যাডলিনের সেই রেকর্ডিং তাদের কাছে আছে, তাকে ব্ল্যাকমেল করে আর্থারের সকল অপরাধ ডিপার্টমেন্টের কাছে জানাতে বলে, যার ফলেই বাধ্য হয়ে শেষমেশ ম্যাডলিন এবং মেয়রকে এটা করতে হয়। অপরাধী আর্থার এখনও সাজা না পেলেও ডিটেকটিভ কেসটিকে প্রায় সমাধান করেই ফেলে। সে বাড়ি ফিরে আসে। তখনই তার পকেটে একটি ছোট্ট হিরে সে দেখতে পায়। হঠাৎই তার মনে পড়ে ব্যাংকে সেই ধাক্কার কথা, আর সেই ব্যক্তি আর কেউ নয়, ডাল্টন রাসেল। অনেক আগে সে তাকে আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিল সে খুব সহজেই পুলিশের চোখের সামনে দিয়েই ব্যাংকে ডাকাতি করে বেরিয়ে আসবে, আর সে তার কথা মতোই কাজ করে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ব্যাংক রবারির কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পর্কে কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর এই রকম ইন্টারেস্টিং মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করে নিন।
যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রথম আপনার কাছেই পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।